তাহলে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে কি নিউরন। ঠিক আছে, সিনাপস কি? সিনাপস হচ্ছে দেখো দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল। ঠিক আছে, একটা নিউরনের একটা নিউরনের কি হবে, একটা নিউরন শেষ হবে, আরেকটা নিউরন কি হবে, শুরু হবে। পারুলের কথা শোনা যাচ্ছে না, তোমার কিছু বলতে হইলে মেসেজে লিখো, বুঝছো? তোমার লাইন ক্লিয়ার না, আচ্ছা ওখানে লিখে দাও, তাহলে আমি পরে বলতে পারবো। তাহলে একটা নিউরনের গঠন তো আমরা পড়ছি, নিউরনের গঠন অনেকটা এরকম থাকে, তাই না? নিউরনের গঠনটা আমরা একটু শেয়ার স্ক্রিন দেই, দাঁড়াও, শেয়ার স্ক্রিন দিলে ক্লিয়ার হবে। হ্যাঁ, ওয়েট করো। এই দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? এই দেখো স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র তাহলে দুই ধরনের, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সুন্দর করে দেখে নিতে পারবা। স্নায়ুতন্ত্রের প্রকারভেদ কি? যে তন্ত্র প্রাণীদের ঐচ্ছিক অনৈচ্ছিক কাজগুলো সমন্বয় করে, তাই স্নায়ুতন্ত্র। তাহলে আরেকটা প্রশ্ন লিখবা, স্নায়ুতন্ত্র কি? ঠিক আছে, স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্রের একক কি? গঠন এবং কার্য একক হচ্ছে নিউরন। সিনাপস কি? সিনাপস হচ্ছে যখন, এই যে এই ছবিটা একটু দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যায়, দেখতে পারো? এই দেখো, দেখছো, এটা হচ্ছে একটা নিউরন, এটা হচ্ছে একটা নিউরন। তাহলে একটা নিউরন ধরো, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, তাহলে দুই নিউরনের মাঝখানের যে জায়গা, অর্থাৎ প্রথম নিউরনের এটা কি, একজন, এই যে পুরো জিনিসটাতে একজন, প্রথম নিউরনের একজন, এবং পরবর্তী নিউরনের যে ডেনড্রাইট এর মাঝামাঝি যে অংশটা, যেখান থেকে ধরো স্নায়ু উদ্দীপনা, এই যে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনে যাচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে সিনাপস। মানে এই যে এই জায়গাটা দেখছো, আমার কার্সরটা দেখা যায়, এই দেখো, এই একটা নিউরন, নিউরনের এইটা কি, একজন, তাই না? নিউরনের কি কি আছে, ডেনড্রাইট আছে, নিউক্লিয়াস, তারপরে এই যে একজন, এই তিনটাই মেন। ঠিক আছে, এগুলোর মাঝখানে তাহলে যে অংশটা, সেটা হচ্ছে সিনাপস। তারপরে দেখতেছি না, ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারবো। সিনাপসটা কি দেখো, দুটি নিউরনের মিলিত হয়ে যে সিনাপস গঠন করে, এই যে নিউরনের একজন সিনাপস গঠনে অংশ নেয়, তাকে প্রি সিন্যাপটিক নিউরন বলা হয়। সিনাপ গঠনকারী অন্য নিউরনকে পোস্ট। তাহলে প্রি মানে হচ্ছে আগে, তাই না? এটা তাহলে কি, প্রি সিন্যাপটিক, এটা পোস্ট সিন্যাপটিক, মাঝখানের এই জায়গাটাকে কি হবে, সিনাপস বলা হবে। বইতে সুন্দর করে, এই যে নিউরো ট্রান্সমিটার কি, নিউরো ট্রান্সমিটার এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। ঠিক আছে, এক নিউরন থেকে অন্য নিউরনে যে স্নায়ু উদ্দীপনাটা মানে পরিবহন করতেছে, সেটাই হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, এই যে তারপরে এখন তার মানে এখান থেকে কি কি পড়বা, এখান থেকে আমি বলে দেই, এখান থেকে এখন দেখো, এখান থেকে এখন কি পড়বা, এখান থেকে দেখো তোমাদের পরের সিনাপস তো গেল, তারপরে দেখো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস আছে, সংজ্ঞাগুলা দেখবা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে। ঠিক আছে, এটা ক্লাসে পড়ানো হয়ে গেছে। করটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া, করটিক স্নায়ু 12 জোড়া, কি কি এইটাও আমার ওই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবা, ওখান থেকে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করে নিবা। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, মস্তিষ্কটা পড়তে হবে, যে 173 মস্তিষ্কর কি কি আছে বলো তো, মস্তিষ্ক কাকে বলে, অগ্র মস্তিষ্কর মধ্যে কি কি থাকে, মধ্য মস্তিষ্কর মধ্যে কি কি থাকে, পশ্চাৎ মস্তিষ্কে কি কি থাকে, নামগুলা ছক সহ দেখতে হবে, বুঝতে পারছো? তারপরে আসতেছি কি, 12 জোড়া করটিক স্নায়ু, এই যে, এই আওয়াজ করো না, শব্দ করো না, শব্দ করো না। 176 নম্বর পেজে দেখো, মানুষের করটিক স্নায়ুর নাম, উৎস, শাখা, বিস্তার, প্রকৃতি। এটা আমার ইউটিউব চ্যানেলে আমি বর্ণনা করে দিচ্ছি, আর এখানেও পাবা, বইতেও পাবা। ঠিক আছে, সংবেদী কোণগুলো, চেষ্টীয় কোণগুলো, 12 জোড়া করটিক স্নায়ু মনে রাখার জন্য একটা ছড়াও আমি দিয়ে দিছি, এটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি পড়বা বলো তো, এখান থেকে পড়বা মস্তিষ্কের গঠনটা দেখবা,
ঠিক আছে, সেরেব্রাম কি অগ্র মস্তিষ্কের অংশ না পশ্চাৎ মস্তিষ্কের অংশ? অগ্র মস্তিষ্ক হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম, আর সেরেবেলাম হচ্ছে সেরেবেলাম, বেলামটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, এটা অনেক সময় অবজেক্টিভে আসে, একই রকম নাম তো, একটা হচ্ছে সেরেব্রাম, সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মানে সামনের দিকের মস্তিষ্কের যে অংশ সেখানে হচ্ছে সেরেব্রাম। সেরেবেলাম কই থাকে? পেছনের দিকে যে পশ্চাৎ মস্তিষ্ক সেখানে থাকে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই নাম তো একই টাইপের, এজন্য এখান থেকে অনেক সময় অবজেক্টিভ আসে। ঠিক আছে, তারপরে আরেকটা পড়বা, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার কি? গ্রে ম্যাটার কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের স্নায়ু কোষ, নিউক্লিয়াস সিনাপস থাকে। এই যে এখানে দেখো কালো বোল্ড করে দেওয়া আছে, বইটা দেখা যায়, দেখতে পারছো? এই দেখো গ্রে ম্যাটার কি, হোয়াইট ম্যাটার কি, এটা আছে হচ্ছে তোমার মস্তিষ্কের গঠন, সেখানে আছে একটু কালো বোল্ড করে, এইটা পড়বা। তাহলে গ্রে ম্যাটার কি? গ্রে ম্যাটার কি? গ্রে ম্যাটার মানে ধূসর বর্ণের যে অংশটা, সেটা কি কি নিয়ে গঠিত? সিনাপস, নিউক্লিয়া আর স্নায়ু কোষ। তাহলে স্নায়ু কোষ, সিনাপস আর নিউক্লিয়া হচ্ছে গ্রে ম্যাটার। হোয়াইট ম্যাটার কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু। টিস্যুগুলোকে কি বলা হয়? যেগুলো মায়োলিন যুক্ত সেটাকে বলা হয় সাদা চকচকে দেখায়। ঠিক আছে, মায়োলিন হচ্ছে স্নায়ুর যেই তন্তু, যেমন পেশির তন্তু থাকে, ঠিক স্নায়ুর যেই তন্তু সেটা হচ্ছে চকচকে দেখায়, মায়োলিন যুক্ত, সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। হোয়াইট মানে কি? একটু চকচকে দেখাবে। আচ্ছা, এই দুইটা পড়ে ফেলতে হবে, মানে মানুষের মাথার ব্রেন যদি আমি দেখি, তখন একটা জায়গায় ধূসর দেখা যাবে, একটা জায়গায় সাদা, ওটাকেই বলছে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। এটা লিখো, খাতায় লেখো, তাহলে গ্রে ম্যাটার কি, হোয়াইট ম্যাটার কি। ঠিক আছে, আর মস্তিষ্কের গঠনটা অবশ্যই পড়তে হবে। মস্তিষ্কের এখানে বড় প্রশ্ন লেখো, বড় প্রশ্ন কি কি লিখবা? বড় প্রশ্ন লিখবা, দেখো এগুলো দেখো সব কিছু ছোট প্রশ্ন। বড় প্রশ্ন লিখবা হচ্ছে এই যে স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ বর্ণনা করো। স্নায়ুতন্ত্র কি আর হচ্ছে প্রকারভেদ, মানে কেন্দ্রীয় স্নায়ু আর হচ্ছে কি, কেন্দ্রীয় স্নায়ু থাকবে আর হচ্ছে প্রান্তীয় স্নায়ু, প্রকারভেদ বর্ণনা করো। তারপর আসতেছে কি, 2 নাম্বার হচ্ছে মস্তিষ্ক, তাই না? মস্তিষ্কের কি করবা? মস্তিষ্কের গঠন, মানে অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই যেখানে ছক আছে, এই ছকটাতে বইতে টিক দাও, এই ছকটা পড়বা। ঠিক আছে, ছকটা পড়বা। ছকের মধ্যে কোনটা? অগ্র মস্তিষ্কে কি আছে? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলা, এই নামগুলো সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে, আর কয়েকটা করে বৈশিষ্ট্য, যেমন ধরো মস্তিষ্কের ওজনের 80%ই হচ্ছে সেরেব্রাম, মানে 80%, সবচেয়ে বেশি থাকে কি বলতো? 80%, পুরো মস্তিষ্কের যে ওজন আছে, ওজনের 80%ই হচ্ছে সেরেব্রাম। আমার ইউটিউব চ্যানেলে আছে, এগুলা সব আছে। ঠিক আছে, ওইটা দেখবা, বই নিয়ে বসবা, তাহলে ইনশাল্লাহ হবে। সেরেব্রাম কি 80%। তারপরে হচ্ছে বিভিন্ন লোব আছে, ফ্রন্টাল লোব। কয়টা লোব আছে মস্তিষ্কের বলতো? হেমিস্ফিয়ারে 5টা লোব আছে, অবজেক্টিভ 5টা লোব আছে। তাহলে মস্তিষ্কের গঠন করবা। তারপরে হচ্ছে ওই যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তারপরে হচ্ছে 12 জোড়া করটেক্স স্নায়ু, 12 জোড়া করটেক্স স্নায়ু। স্নায়ু কি করবা? উৎস, মানে কোথা থেকে উৎপন্ন হচ্ছে, অগ্র মস্তিষ্ক থেকে নাকি পশ্চাৎ মস্তিষ্ক থেকে? বিস্তার, প্রকৃতি, কাজ। বিস্তার, প্রকৃতি আর হচ্ছে কাজ, এগুলো একটু দেখবা। মস্তিষ্ক থেকে অনেক ধরনের প্রশ্ন আসবে। এই যে ছকটা, সোজা কথা, এই ছকটা একটু দেখবা। আর কিভাবে মনে রাখবা? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ওটা মানে একটা ছড়া আছে, ওই ছড়ার মাধ্যমে দেখলেই মনে আসবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে সব দেওয়া আছে, দিয়ে দিব লিঙ্কগুলো সব গ্রুপে দেওয়া আছে, কিন্তু তুমি যদি গ্রুপটা চেক করো, লিঙ্কগুলো দেওয়া আছে, আমি আবার আজকে সব লিঙ্ক দিয়ে দেব। তারপরে দেখো চোখ থেকে কি পড়বা, বুঝতে পারছো? কোন স্নায়ুর কি কাজ? যেমন অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি কি হচ্ছে? সংবেদী, ঘ্রাণ নিচ্ছে। অলফ্যাক্টরি হচ্ছে নাকের মানে ঘ্রাণের সাথে যে যুক্ত যে স্নায়ু, বুঝতে পারছো? তারপরে হচ্ছে অপটিক, অপটিক মানে এই যে চোখ, চোখের অক্ষিগোলকের, এই যে আমি যে চোখটা নাড়াচ্ছি,
অক্ষিগোলকের যে সঞ্চালনটা হচ্ছে বা দৃষ্টি, সেগুলো হচ্ছে কি অপটিক স্নায়ু। তারপরে হচ্ছে স্বাদের জন্য আসছে, তার কোনটা স্বাদ কোনটা করতেছে বলো তো, জিহ্বার বিচলন, হাইপোগ্লোসাল। জিহ্বাটা যে আমি নাড়াচ্ছি সেটার জন্য একটা নার্ভ কাজ করতেছে, সেটা কি হাইপোগ্লোসাল। 12 নাম্বার, এটা সিরিয়ালি করতে হবে। ভ্যাগাস, ভ্যাগাসকে কেন মিশ্র স্নায়ু বলা হয়? মিশ্র স্নায়ু হচ্ছে সেন্সরির কার্য করে। সেন্সরি মানে তো বুঝছো, সেন্স, উদ্দীপনারিয়ার, আর মোটর, চেষ্টীয় যেটা মোটর, অর্থাৎ এই যে নড়াচড়া করানো, ঠিক আছে, সেটা সংজ্ঞাটা পড়বা, সংজ্ঞা পড়বা যে করটিক স্নায়ু উৎস, আর পড়বা হচ্ছে সংবেদী স্নায়ু কি, সংবেদী স্নায়ু কি, চেষ্টীয় স্নায়ু কি, চেষ্টীয় স্নায়ু খাতায় লিখে নাও। সংবেদী মানে বইতে দাগায় নাও, বইতে দাগায় নাও। বুঝতে পারতেছো? এই না বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো। আমি কি স্লো যাব না ঠিক আছে? ঠিক আছে, সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, আর হচ্ছে মিশ্র স্নায়ু কি, স্নায়ু কি, ঠিক আছে। 12 জোড়া স্নায়ুর মধ্যে কিছু আছে সংবেদী, কিছু আছে চেষ্টীয়, কিছু আছে মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু হচ্ছে সংবেদী আর চেষ্টীয়, এই দুই ধরনের স্নায়ু কাজই করবে। ঠিক আছে, এখন চোখে আসো। চোখের এই দেখো, চোখের এই যে দেখছো, চোখের একটা ছবি আছে লম্বচ্ছেদ, এই ছবিটা ভালো করে শিখতে হবে। তারপরে এখান থেকে কি কি পড়বা, এই যে নামগুলো পড়বা। কর্নিয়া কাকে বলে, পিউপেল কাকে বলে, ঠিক আছে। এখানে একটা আছে দেখো, ফোবিয়া সেন্ট্রালিস, এটা অনেক সময় কোশ্চেন আসে। ফোবিয়া সেন্ট্রালিস কি দেখতে পাচ্ছো বইতে? বইটা দেখা যাচ্ছে, দেখছো? ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস। আমি এখানে একটু স্ক্রিন শেয়ার দিই, তাহলে বুঝতে পারবা। দেখো, তার মানে এই দেখো, এই যে মোস্ট, আচ্ছা এটা পরে আসতেছে, এখন যখন তো যেটা করতেছি চোখ করতেছি আমরা, তাই না? চোখ, এই দেখো চোখের গঠনটা দেখো, চিত্রটা ছোট আছে, আচ্ছা দেখা যাচ্ছে না এখানে। দেখা যাচ্ছে? স্ক্রিন গুলো দেখা গেলে বলবা। এই দেখো, এই ছবিটা একটু দেখো, দেখছো স্ক্রিনে দেখা যায়? হ্যালো, দেখতে পাচ্ছ? ছবিটা এখন বড় করে দিচ্ছি, দেখা যায়? দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যায়। দেখো এখানে দেখো। জি ম্যাম। এই দেখো, এই যে দেখো, এই যে এই ছবিটা দেখছো, এখানে ছবিটা একটু দেখো কষ্ট করে, ছবিটা কিন্তু সুন্দর করে আঁকা শিখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, ধরো ফোবিয়া সেন্ট্রালিস না লিখে এখানে টিক চিহ্ন দিয়ে দিল এ, তারপরে বললো এ মানব শরীরের যে চক্ষুর এ অংশটির কাজ বা গঠন বর্ণনা করে। এখানে দেখো মোটামুটি কোনটার কাজ কি, কর্নিয়া আছে, লেন্স আছে, পিউপেল, এগুলো সব তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে। লেন্সের এখানে দেখো পেশি আছে, যখন তুমি আলো বেশি ঢোকে বা চোখ যখন সংকুচিত করো, তখন এই পেশিগুলো অ্যাডজাস্ট করে লেন্সের মধ্যে আলো ঢুকতে সাহায্য করে। এখানে দেখো ফোবিয়া সেন্ট্রালিস কি, খাতায় লেখো, খাতায় লেখো, এখানে একটা কোশ্চেন লেখো, ফোবিয়া সেন্ট্রালিস কি। ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে যেখানে তোমার আলোক রশ্মিটা মিলিত হয়ে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, আলোক রশ্মি তো চোখ দিয়ে যাবে, তাই না? পিউপেল দিয়ে, এই যে কর্নিয়া, প্রথমে কি কর্নিয়া, তারপরে পিউপেল, তারপরে লেন্স, এর মাধ্যমে একেবারে ভিতরে চলে যাবে। এই অংশটাতে কি থাকে, ফোবিয়া সেন্ট্রালিস, যে বইতে আছে, দেখো আমি বলি, বইয়ের কত নাম্বার পেজ। এই দেখো অন্ধ, এই যে বইয়ের দেখো 181 নাম্বার পেজ। এই দেখো, এই যে এখানে লেখা আছে কিন্তু ফোবিয়া, এই দেখো ফোবিয়া সেন্ট্রালিস, দেখছো? দেখা যাচ্ছে? এই গঠনগুলো একটু দেখবা। রেটিনা কাকে বলে, ঠিক আছে,
প্রধান কয়টি অংশে বিভক্ত বলো তো? প্রধান কয়টি অংশে বিভক্ত? প্রথমে হচ্ছে কি, এই দেখো স্তর আছে কয়টা স্তর, তারপরে লেন্স প্রকোষ্ঠ, এই ছকটা দেখবা। তারপরে গোলকের স্তরের মধ্যে কি কি আছে? স্ক্লেরা আছে, লেন্স আছে, ঠিক আছে। এই যে অক্ষিগোলকের স্তরের মধ্যে কি আছে? স্ক্লেরা। তারপরে কোরয়েড, কোরয়েড কাকে বলে? তারপর এখানে দেখো রেটিনা, রেটিনার মধ্যে কি কি আছে দেখো। তার মানে রেটিনা, রেটিনা হচ্ছে প্রতিবিম্ব গঠন করে। কে প্রতিবিম্ব গঠন করে? রেটিনা। এই রেটিনার মধ্যেই তাহলে কি থাকতেছে? ফোভিয়া সেন্ট্রালিস। এই দেখো অন্ধবিন্দু থাকে। অন্ধবিন্দু কাকে বলে? এখানে একটা সংজ্ঞা আছে দেখো, একজনগুলো অক্ষিগোলকের যে বিন্দুতে মিলিত অপটিক স্নায়ু, ওই যে 12 জোড়া স্নায়ুর মধ্যে যেটা অপটিক স্নায়ু গঠন করে সেটা হচ্ছে অন্ধবিন্দু। অন্ধবিন্দুতে কি থাকে না? রড কোষ, কোন কোষ থাকে না। রড কোষ, কোন কোষ কি? রড কোষ, কোন কোষ কি বলতো? এটা আমার এই লেকচারে দেওয়া আছে, রড কোষ কোন কোষ, ঠিক আছে। একটা হচ্ছে রড কোষ হচ্ছে অনুজ্জ্বল আলোতে। এই দেখো রেটিনার লাস্টের লাইনটা একটু দাগাও। এই তোমরা কি খুঁজে পাচ্ছ? বইতে দেখো 181 নাম্বার পেজ। এই দেখো এই যে রেটিনা আছে না 3 নাম্বার, এই ছবির অপর পেজেই আছে দেখো। না পাইলে বলবা, বই নিছো সাথে, বই নাও। এই দেখো এখানে লাস্টের লাইন কি আছে দেখো, কোন কোষগুলো উজ্জ্বল আলোতে দর্শনের জন্য, রঙিন বস্তু দর্শনের জন্য, ছবি বিশ্লেষণের জন্য উপযোগী। তাহলে কোন কোষের কাজ কি? রেটিনায় কি কি থাকে? কোন কোষ থাকে আর কি থাকে? রড কোষ। কোন কোষ আর হচ্ছে রড কোষ। কোষ, হ্যাঁ কোষ, কোষ, কোষ থাকে দুই ধরনের। কোন কোষ হচ্ছে কি উজ্জ্বল আলোতে, যখন আলো অনেক উজ্জ্বল থাকে তখন যে রঙিন বস্তু, মানে যে আমি কি কালারের কাপড় পরে আছি, আলো আছে, উজ্জ্বল আলোতে যেটি তুমি রংগুলো দেখো, সেটার জন্য দায়ী কে? কোন কোষ। বুঝতে পারছো? আর রড কোষ হচ্ছে অনুজ্জ্বল আলো। অনুজ্জ্বল আলোতে, যেমন ধরো রাতের আধারে ঝাপসা ঝাপসা আমরা অনেক সময় দেখি না, তার মানে কি, যেখানে আলো কম আছে একবারে সন্ধ্যার সময় বা তখন, তো তখন কোন কোষ না, কোন কোষের বদলে রড কোষটা হেল্প করে দেখতে। বুঝতে পারছো? তাইলে যদি প্রশ্ন আসে কোন কোষ কি উজ্জ্বল আলোতে, আর রড কোষ হচ্ছে অনুজ্জ্বল আলোতে। বুঝতে পারছো? এখন দেখো, এখন অন্ধবিন্দু কাকে বলে? অন্ধবিন্দুতে কোনো রড কোষ কোন কোষ থাকে না। এখন যদি রড কোষ কোন কোষ না থাকে তাহলে তো ওইখানে কিছুই দেখতে পারবা না। চোখের একটা অংশকে বলে অন্ধবিন্দু, ওইখানে কিছু দেখা যায় না। বুঝতে পারছো? আলোক সংবেদী নয়, মানে রড কোষ কোন কোষ কোথাও থাকে না, এই অন্ধবিন্দুতে থাকে না। ফোবিয়া সেন্ট্রালিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অন্ধবিন্দুর কাছাকাছি রেটিনার একটি অংশে প্রচুর কোন কোষ থাকে, রড কোষ থাকে না। তাহলে ফোবিয়া সেন্ট্রালিস এখানে একটু দেখো। তাহলে হচ্ছে কি বলবো আমি, বলো। এই যে ছবিটা দেখা যায় দেখো, ছবিতে দেখো, এই যে স্ক্রিনটা দেখো, ফোবিয়া সেন্ট্রালিস কি, এখানে তাহলে কোন কোষ আছে, কোন কোষ থাকবে ওখানে লিখে রাখো, ছবির পাশে লিখে রাখো। তাহলে ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে অন্ধবিন্দু। এই দেখো অন্ধবিন্দু কোথায়? এখানে, তাই না? অন্ধবিন্দুতে রড কোষও থাকবে না, কোন কোষও থাকবে না, ঠিক আছে। অন্ধবিন্দুর কাছে, এই প্রায় কাছাকাছি, এই যে এই জায়গাগুলোয়, এখানে কি থাকবে? কোন কোষ অ্যাক্টিভ থাকবে, মানে কোন কোষ থাকবে যেটা উজ্জ্বল আলোতে রঙিন বস্তু দেখা যাবে, এবং এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব, তোমার এই যে আলোটা যে ঢুকলো কর্নিয়া ভেদ করে পিউপিল লেন্সের মধ্যে দিয়ে যে চলে গেল, ঠিক আছে, গিয়ে এইখানে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, ঠিক আছে। মানে আমি কেমন দেখতেছি, ধরো আমি যে কম্পিউটারের সামনে বসে আছি, কম্পিউটারটা এরকম দেখা যাচ্ছে, ওই প্রতিবিম্বটা সবচেয়ে স্পষ্ট কোথায় হবে? ফোবিয়া সেন্ট্রালিসে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখানে কোন কোষ থাকবে? কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলো, তার মানে স্পষ্ট একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে, এটাই হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে যদি প্রশ্ন আসে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়, অপশনে ধরো রেটিনা থাকলো না, রেটিনা না থেকে যদি ফোবিয়া সেন্ট্রালিস থাকে, ফোবিয়া সেন্ট্রালিসে টিক দিতে হবে, যে কোনো একটা থাকবে, হয় রেটিনা না হলে ফোবিয়া সেন্ট্রালিস। রেটিনার অংশ হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। বুঝতে পারছো? রেটিনার মধ্যে তাহলে কি কি থাকে? কোন কোষ থাকে, রড কোষ থাকে। অন্ধবিন্দুর কাছে যে
যেখানে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে, রড কোষ থাকে না, সেটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিসে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই দেখো 181 নাম্বার পেজ, রেটিনার গঠনে দেখো সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, কোনো কথা বলে না। ম্যাম বুঝতে পারছি। বুঝছো? না বুঝতে পারলে বলবা। তাহলে এখান থেকে কি কি পড়বা? চোখের এই চিত্রটা পড়বা, চোখের এই চিত্রটা পড়বা, অংশগুলা দেখবা, পিউপিল কি, আইরিশ কি, সংজ্ঞাগুলা, লেন্স কাকে বলে, এখানে অন্ধবিন্দু কাকে বলে, তারপরে ফোবিয়া সেন্ট্রালিস কাকে বলে, আর ভিতরের একটা লেখা আছে ভিট্রিয়াস হিউমার, এটা হচ্ছে একটা লিকুইড জাতীয় অংশ থাকে। এই পুরো গঠনটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে এখান থেকে আর আগা দেখতেছি না। আর এখানে একটু দেখবা প্রতিবিম্ব গঠন, এই যে 183 নাম্বার পেজ, প্রতিবিম্ব গঠনটা একটু দেখবা, প্রতিবিম্ব গঠনটা কিভাবে হয়। ঠিক আছে, প্রতিবিম্ব গঠন কিভাবে হচ্ছে দেখো, এই যে এখানে উপযোজন একটা লাইন আছে, উপযোজনের সংজ্ঞাটা পড়ে ফেলবা। ঠিক আছে, দর্শনীয় বস্তু লেন্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করে সিলিয়ারি পেশি, সাসপেন্সরি লিগামেন্ট সংকোচন প্রসারণের মাধ্যমে ফোকাস দূরত্ব পরিবর্তন ঘটিয়ে যে কোনো দূরত্বে বস্তুকে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, মানে ফোকাস দূরত্ব কি, মানে যতটুক দূরত্বে আমি দেখতে পাই সেই দূরত্বে, যে লেন্সের ফোকাস, তোমরা ফিজিক্সে পড়ছো না, ফিজিক্সে কিন্তু এটা আছে, তাই না? ফোকাস লেন্সের একটা দেখবা, যে এরকম করে থাকে, প্রতিবিম্ব এভাবে আসে, তাই না? এভাবে হয়, একটা বিন্দুতে পতিত হয়। ঠিক সেরকমই চোখেরও ওইখানে একটা ফোকাস বিন্দু আছে, তার মানে সেটার পরিবর্তন না ঘটিয়ে যে কোনো দূরত্বের বস্তুকে সমান দেখা যায়, তাকেই বলা হয় উপযোজন। তাহলে আরেকটা জিনিস বলবো, উপযোজন কাকে বলে, উপযোজন কাকে বলে, এই যে এগুলো বেসিক জিনিস। দ্বিনেত্র কি, দ্বিনেত্র কি দেখো, মানুষের দৃষ্টিকে দ্বিনেত্র বলে। আমাদের চোখ দুইটা না, নেত্র মানে চোখ, তাহলে আমি যে দেখতে পাচ্ছি, তাহলে মানুষের দৃষ্টিকে কি বলা হয়? দ্বিনেত্র বলে। হ্যাঁ, আমরা কোনো দৃশ্যযোগ্য বস্তু একই সাথে আমি দেখতেছি, দুই চোখ দিয়ে একই সাথে দেখতেছি না সামনের জিনিস, তাহলে এটাই হচ্ছে দ্বিনেত্র। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে দ্বিনেত্র কি, দেখো খাতায় দেখো দ্বিনেত্র কি। তাহলে কি কি বললাম? রেটিনা কি, রড কোষ কোন কোষ, এগুলা পড়বা, ফোবিয়া সেন্ট্রালিস, তারপর উপযোজন পড়বা, উপযোজন, উপযোজন কি, এটা হচ্ছে 183 নাম্বার পেজ। এই দেখো, পাইছো? বইতে পাইছো? দেখো এখন উপযোজন কি আছে, আর নিচে চলে আসছে কি দ্বিনেত্র বা স্টেরিওস্কোপিক দৃষ্টি, দুইটাই করবে, যে কোনো একটা আসতে পারে। দ্বিনেত্র হচ্ছে আমরা যে দুই চোখের মাধ্যমে দেখি, দ্বিনেত্র দৃষ্টি, তাই না? এটাকে কি বলবো? দ্বিনেত্র দৃষ্টি কি, এটা লিখে ফেলবো। কোশ্চেন কিছু দিয়ে দিব, ছুটির মধ্যে একটু দেখো, বাসায় না দেখলে হবে। এরপর আসি আমরা কান। কানের মধ্যে কি পড়বা দেখো, এই বইতে দাগাই নিও, দাগাচ্ছ সবাই, বইতে দাগাই নাও, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বইতে একটু দাগায় নাও। আচ্ছা, এই যে দেখো তো, কানে আমরা চলে যাই। হ্যাঁ, কান কোথায় আছে, কান কোথায়, কান, এই যে কানের মধ্যে কি পড়বা দেখো, এই দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। হ্যাঁ, দেখো কানে, দেখো কি পড়বা, কানের গঠনটা দেখবা। কানের কি আছে? বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এটা সুন্দর বর্ণনা আমি তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি। কানের গঠনের একটা ভিডিও গ্রুপে দেওয়া আছে, ওগুলো দেখে নিবা। গ্রুপটা মাঝে মাঝে দেখবা, গ্রুপ পেজে কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, এই বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণের গঠনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউট্রিকুলাস আর স্যাকুলাস। ইউট্রিকুলাস কি করবে বলো তো? ইউট্রিকুলাস হচ্ছে ভারসাম্য রক্ষা করবে। ঠিক আছে, ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আর স্যাকুলাস হচ্ছে শ্রবণে সাহায্য করে, তবে ইউট্রিকুলাস শ্রবণেও কিছুটা সাহায্য করে থাকে। ঠিক আছে, মেনলি হচ্ছে ভারসাম্য রক্ষা করে। এই টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি দ্রুত বলে দেই। কানের থেকে পড়বা হচ্ছে, কানের এই যে গঠনটা পড়বা, এই পুরাটাই পড়তে হবে। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণটা ভালো করে পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর টিম্পেনিক পর্দা কি? টিম্পেনিক পর্দা হচ্ছে বহিকর্ণের শেষ প্রান্তে যে
অংশটি থাকে টিম্পানি পর্দা বইতে সুন্দর করে দেওয়া আছে, এটা পড়ে ফেলবা। ঠিক আছে, তারপরে শ্রবণ, এই যে সবচেয়ে ছোট মধ্যকর্ণের সবচেয়ে ছোট অস্থির নাম স্টেপিস, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস, সবচেয়ে বড় অস্থি কি ফিমার, এই যে পায়ের অস্থি, তাই না, ফিমার। এই যে ইউট্রিকুলাস কি, এই চিত্রটা দিয়ে যদি ছবি আসে, ইউট্রিকুলাসের জায়গায় এ লিখলো, স্যাকুলাসের জায়গায় বি লিখলো, তাহলে পারবা না যে এই অংশটি বর্ণনা করো কোথায় থাকে, অন্তঃকর্ণের ইউট্রিকুলাস পুরাটা বর্ণনা করে দিবে। শ্রবণ কৌশল, শ্রবণ কৌশলের এই পুরা শ্রবণ কৌশলের যদি প্রবাহ চিত্র বলে তাহলে কি হবে, পিনা, অডিটরি, টিম্পেনিক পর্দা, কর্ণাস্থি, মধ্যকর্ণে চলে যায়, ফেনেস্ট্রা ওভালিস ছিদ্রপথে, স্যাকুলাস পার হয়ে পেরিলিম্ফের কাপড়, তারপর অর্গান অফ কর্টিতে স্নায়ু আবেগের সৃষ্টি, ককলিয়া হচ্ছে এই যে জিলাপির প্যাচের মতন জায়গা, এখানে চলে যায়, মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে চলে গেলে আমরা আলটিমেটলি শব্দটা শুনতে পাই। এই সুন্দর করে এই প্রবাহ চিত্রটা পড়ে ফেলবা। ঠিক আছে, দেখো তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে শ্রবণের প্রবাহ চিত্র বর্ণনা করো, এটা দিয়ে দিবে। ঠিক আছে, উপযোজন কি আমি তো বলছি, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, গত ক্লাসে বলা হয়েছে, এই সব এটা কিন্তু দিয়ে দিচ্ছি, ফেসবুকে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো, এখন তাইলে কান হয়ে গেল আর হরমোন থেকে কি পড়বা, হরমোন থেকে পড়বা ভেরি ভেরি ম্যাম ভারসাম্য কৌশলটা একটু আবার বর্ণনা করে দেন। হ্যাঁ, ভারসাম্য কৌশল, আচ্ছা এখন তো টাইম শেষ, নেক্সট ক্লাসে আমরা করবো নি, আমি ওই রেকর্ড করে তোমাদের গ্রুপে দিয়ে দিব, গ্রুপে চোখ রাখবা। হ্যাঁ, আচ্ছা এইটা দেখো, এই যে 189 নাম্বার পেজ, এখানে দেওয়া আছে না, ও পিটুইটারি গ্রন্থি, অগ্রমস্তিষ্ক, তারপরে নিঃসৃত হরমোন, এই যে হরমোনের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পিটুইটারি 9টা হরমোনের নামই আমাকে পড়তে হবে। বুঝতে পারছো, 9টা হরমোনের নাম, তাহলে কি করতে হবে, আমাকে সুন্দর করে জানতে হবে হরমোনগুলো কোথায় আছে। দেখি আবার, এই যে দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন, এই দেখো এখানে, এই দেখো এই যে পিটুইটারি হরমোন, এটা গত ক্লাসে, তার মানে এটা সুন্দর করে পড়বা। পিটুইটারি হরমোন কাকে বলে, সবচেয়ে বড় গ্রন্থি না, পিটুইটারি গ্রন্থি, সরি গ্রন্থি, তাহলে হরমোন নিঃসৃত করে, অন্তঃক্ষরা গ্রন্থি, আর বহিঃক্ষরা গ্রন্থি এনজাইম। অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্যটা পড়বা। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু বলে দিচ্ছি, আজকে ওই ভিডিও রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিব গ্রুপে। তাহলে পিটুইটারি গ্রন্থিটা খুব সুন্দর করে পড়বা। থাইরয়েড, তারপরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ইনসুলিন কাকে বলে, গত ক্লাসে বলছি শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে তাকে যদি কমাইতে হয় ইনসুলিন, আর শর্করার পরিমাণ যদি কম হয় তাকে বাড়াতে হলে গ্লুকাগন। এগুলো খুবই সুন্দর, একবারে বেসিকটা পড়বা। হ্যাঁ, তারপরে অন্তঃক্ষরা গ্রন্থি গেল, তারপরে কি চলে আসতেছে, হরমোনের বৈশিষ্ট্যটা দেখবা। এই যে এগুলা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে দেখো 191 নাম্বার পেজে আছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই পুরাটাই একটু পড়ে নিবা। দেখছো, এটা বইতে দাগায় নাও। এই যে তারপরে দেহে হরমোনের বৃদ্ধিতে কি হয়, এটা একটু টুকটাক করলেই তাহলে তোমাদের পুরো অধ্যায় শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? কোশ্চেনগুলো কিভাবে আসে, করটিক স্নায়ু, 12 জোড়া করটিক স্নায়ু পড়বা, তারপরে হচ্ছে নিউরন কি, সিনাপস কি, ওইটা একটু দেখবা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তারপরে চলে আসতেছে চোখের মধ্যে গঠনটা দেখবা, ফোবিয়া সেন্ট্রালিস কি, প্রতিবিম্ব গঠনটা দেখবা, কানের গঠনটা সুন্দর করে পড়ে ফেলবা, ইউট্রিকুলাস কাজগুলা কি, ভারসাম্য করবে কিভাবে করবে, বইতে সুন্দর করে দেওয়া আছে। তারপরে হচ্ছে স্যাকুলাস কি, শ্রবণে সাহায্য করবে, কানের শ্রবণের প্রবাহ কৌশল চিত্র, সেটা পড়বা। তারপরে যে গ্রন্থির মধ্যে তো পিটুইটারি গ্রন্থিটা সুন্দর করে পড়বা। কয় ধর অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, এই বুঝতে পারছো? এই যে পুরোটা বলে দিলাম, আর সবগুলো লেকচার ইউটিউবে পেয়ে যাবা। আমাদের আজকে এত কম স্টুডেন্ট কেন? না, 12 জন আসছে, দেখি 12 জন কে কে। তোমরা তোমাদের একটু নাম প্রেজেন্ট করি, বলো তো কে কে আসছো, রোল বলো। বলো 1748 ম্যাম। হ্যাঁ বলো 1600। 1696। আচ্ছা 1690। 1690। ভাবে চিৎকার করো না, বোর্ডে লিখতেছি, দেখো যাদেরটা লিখছি তাদের বাদে বাকিরা বলবা। 1648 আছে তাই না? তারপরে 1750। এই চিৎকার করো না। 1689। 1696। 89।
89 96 ঠিক আছে তারপরে বলো 94 ম্যাম 1694 94 তারপরে 1750 1750 হ্যাঁ 1709 1709 তারপরে 1703 তারপরে 1700 তারপরে কত 1747 ম্যাম 1748 আচ্ছা 48 টা দিছি ও 1742 1648 না তো তাই না 1748 হবে জি ম্যাম 1600 কত 1600 কত 42 হ্যাঁ তারপরে আর কি আছে 1703 দিছি 1690 1690 হ্যাঁ 1690 94 দেখো আর কেউ বাকি আছে নাকি এই যে ম্যাম আমি পেয়ে গেছি 1742 1642 না আচ্ছা আমি একটা ম্যাম স্ক্রিনশট 1742